ছিল। উনি নিজে ক্ষমতাটা নিয়ে নিলেন পাণ্ডু যখন মৃত্যুবরণ করলেন। উদ্দেশ্যটা কি ছিল? রাজার ছেলেই রাজা হয়, পাণ্ডুর ছেলে এখন যুধিষ্ঠির রাজা হয়ে যাবে। এখন পাণ্ডু নেই তো রাজ্যটা আমি নিয়ে নেই, এই রাজ্যকে তিনি নিজে ধরলেন বলে ওনার নাম সার্থক হয়ে গেল। নাম কি? ধৃতরাষ্ট্র। पहला जमाना में नाम देके पहले ज्योतिषीদেরকে ডাকতেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকতেন। তারা দেখে কোন মুহূর্তে জন্ম হয়েছে নথি নামপত্র দেখে নামকরণ করতেন। তারা জানতেন যে क्या करने वाला आगे जाके। এদের নাম দিতে ধৃতরাষ্ট্র। जिंदगी में शायद ऐसा नाम दोस्तों और किसी को है ही नहीं। अगर आज শুনেছেন যে নাম ধৃতরাষ্ট্র? দুর্যোধন নাম খুব কম আছে, আছে কিছু লোক দুর্যোধন, কিন্তু ব্যাখ্যাটা যদি জানতো তাহলে এই নামটা আসলে ধৃতরাষ্ট্র ক্ষমতাটা নিয়েছেন কেন? যখনই পাবলিক বলবে আরে রাজার ছেলে তো রাজা হওয়ার কথা, তখন ধৃতরাষ্ট্র বলতে রাজা আমি এখন, তাহলে আমার ছেলেটার নাম কি? ওই রাজা হবে। এই কৌশল বাংলায় বলে জাতে মাতাল চোখ নেই, তাতে কি হবে? ক্যালকুলেশনটা ঠিকই করেছে। এই যে অন্যায় ছিল, অন্যায় করলেই প্রবলেম শুরু হয়ে যাবে। এই ভগবত গীতায় আরো দুটো জিনিস আমি কালকে বলেছিলাম, আজকে তার সঙ্গে আর প্রসঙ্গ আছে তাই বলছি। ভগবত গীতায় কি আছে? ম্যাটেরিয়াল প্রবলেমস and spiritual solutions. অর্জুনের কি প্রবলেম ছিল? ম্যাটেরিয়াল প্রবলেম। এই ম্যাটেরিয়াল আমি কিছু কিছু ইংলিশ বলি, আবার পরে ভাবি কি সবাই বুঝলো, সবাই কি বুঝেন? যেমন আমি একটা ইংরেজি শব্দ বলি, ম্যাটেরিয়াল মানে কি দেখি বলে, হাসি দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে না। যা বুঝতে পারবেন না বলবেন। ম্যাটেরিয়াল মানে জড়জগতের, জাগতিক জিনিস, জাগতিক সমস্যা। ভাত নেই, কাপড় নেই, গেই নেই, এগুলো আমাদের জাগতিক সমস্যা না? অর্জুনের জাগতিক সমস্যা ছিল, একটা না অনেক, সেটা আমি বলবো। আর সেই সমস্যাগুলির সমাধান কে দিয়েছেন? কৃষ্ণ দিয়েছে। কিরকম সমাধান দিয়েছে? আধ্যাত্মিক সমস্যা সমাধান দিয়েছে। তাহলে জাগতিক সমস্যাগুলো অর্জুন তথা পঞ্চপাণ্ডবের জীবনে হয়েছিল কেন? এই অন্ধ মানুষের ভুল সিদ্ধান্তের কারণে। আপনাদের জীবনে কি সমস্যা আছে? আছে? কার কার আছে? হাত উঠান। 10% হাত উঠেছে, 90% হাত উঠেনি, তার মানে মজাই আছে। হ্যাঁ, আমাকে অনেকে বলছে ওই ঝামেলা আছে বলেই বেঁচে আছে। আপনাদের লাইফ লবণ ছাড়া লাইফ। সকালে ওঠেন, প্রণাম করেন, হরে কৃষ্ণ বলেন, শুয়ে পড়ে। আরে একটু জয়ী ঝামেলা না হলে জমে, ঝগড়া হবে, গলার আওয়াজ একটু দেখাবো, আমাদের অরিজিনাল রূপ একটু দেখাবো, তাহলে একটু তেল লবণ দিচ্ছেন না, লঙ্কা দিচ্ছেন না, এই সবজি টেস্ট হয়। এরকম অনেকে বলে। থ্যাংক ইউ যারা হাত উঠান। ওই জিনিসটাই তো বোঝালেন না, ওকে বুঝলাম। তো জীবনে সকলের সমস্যা আছে। আপনি দেখুন খেয়াল করে এই সমস্যাগুলি কেন হয়েছে, কারণটা কি? কারণ হয় আপনি অথবা অন্যজন। আপনি অথবা অন্যজন যারা, তাদের অবস্থা এই ধৃতরাষ্ট্রের মতো। কিরকম মতো কেন বললাম? ধৃতরাষ্ট্রের ধর্ম বিষয়ক, সত্য বিষয়ক, ন্যায় বিষয়ক কোন জ্ঞান ছিল না। সেই কারণে কি অন্ধ করা হয়েছে? ধর্মান্ধ, জ্ঞানান্ধ। আর কুরু বংশের যে সমস্ত ছেলেরা, যে সমস্ত লোক কুরু বংশে আছে, তারা সকলেই কৌরব নামে পরিচিত। কি নামে? কৌরব। কিন্তু উনি প্রথম ব্যক্তি যে নিজের পরিবারের মধ্যে ডিভিশন করে দিয়েছেন। শুধু আমার ছেলেরাই কৌরব নামে পরিচিত হবে, পাণ্ডুর ছেলেরা নয়। এটা ভুল সিদ্ধান্ত কিনা?
এই ভুল সিদ্ধান্তের কারণেই এই ভাই ভাইদের দ্বন্দ্ব। তাহলে আমাদের জীবনে যে প্রবলেম গুলো হয় সেটা হয়তো আপনার নিজের ভুল সিদ্ধান্ত মানে অন্ধদশার কারণে, অথবা যে ব্যক্তি দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন সেই ব্যক্তির মধ্যে অন্ধদশা আছে। তার মধ্যে এই চারটি অন্ধত্বের কোনো না কোনো আছে। তবে চোখ অন্ধ যা সেটা এত খারাপ না। যে জন্মসূত্রে যার চোখ নেই সেটা খারাপ না, সেটা হলেই যে এটা ভুল সিদ্ধান্ত দেবে তা ঠিক না। কিন্তু বাকি তিনটে কিন্তু খুব ডেঞ্জারাস। তো তিনি তার ছেলেগুলোকে বলছে এরা আমার, এরাই কৌরব, ওরা কৌরব নয়, স্বীকৃতি দিচ্ছে না। একে বলে স্নেহান্ধ। তার নিজের ছেলেদেরকে কেবল স্নেহ দেখাচ্ছেন, পাণ্ডুর ছেলেদেরকে বেশি স্নেহ দেখানো উচিত। কেন? তার ছোট ভাই, 1, 2 নম্বর আমার ভাইটা বেঁচে, তাদের মধ্যে বেশি স্নেহ দেখানো উচিত। এটা হচ্ছে একটা উদাহরণী ব্যক্তির লক্ষণ। কিন্তু সেই লক্ষণ না দেখে তিনি কি বলেছেন? আমার আমার এরাই শুধু কৌরব, আমার তার মানে এই দ্বন্দ্বটা নিজেই ক্লিয়ার। বোঝা গেল কথাটা? নিশ্চিত হন এত সমস্যার কারণ কি। এই কারণ খুঁজে না পেয়ে তখন আমরা অন্য কিছুকে দায়ী করে বসি না, কারণটা নিজে। মেইন কথা বলতে গেলে কারণটা আপনি নিজেই আছেন। সেই জন্য এই তত্ত্ব জ্ঞান, ধর্ম জ্ঞান, ন্যায় অন্যায় জ্ঞান যারা জানেন সেরকম তত্ত্বদ্রষ্টা পুরুষদের মাধ্যমে শিখতে হয়। সেই কথা কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, তুমি কি সেটা জানতে চাও? বৃদ্ধি মানে জানা, তার মানে ওই চিজ তুমি জানতে চাও। তাদের বৃদ্ধি তা কি করো? প্রণিপাতে যাকে আমার ভক্ত যিনি জানেন তার কাছে গিয়ে প্রণতি নিবেদন করো, মানে ইউ বিকাম সারেন্ডার। যেই ব্যক্তি তোমাকে তোমার এই ভাব দেখে, তোমার আকুতি এবং জানার আগ্রহ দেখে, তোমার বিনম্রতা দেখে প্রসন্ন হয়ে তোমাকে সেই জ্ঞান দান করে। জ্ঞানী তত্ত্বদর্শী সেই ব্যক্তি তত্ত্ব জানেন, সেই ব্যক্তি তোমাকে এই জ্ঞান দান করতে পারে। সেই জন্য স্টুডেন্ট হোক, গৃহস্থ হোক, ব্যবসায়ী হোক, এটা একটা লাইফ, ম্যাটেরিয়ালিস্টিক লাইফ। এটার সাথে সাথে আধ্যাত্মিক কোন ভক্ত যিনি কৃষ্ণ বিষয় জানেন, যিনি ভগবত গীতার কথা জানেন, সেই রকম ব্যক্তি জানেনই না শুধু, সেই ভগবত গীতার জ্ঞানের আলোকে যিনি নিজের জীবনে তিনি নিজেকে পরিচালনা করছেন, সেই থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজ সমন্বিত ব্যক্তি দ্বারা পরিচালিত হওয়া দরকার। তখন গিয়ে আমাদের জীবনটা আমরা যেমন চাই অনেকটা ওরকম হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ধৃতরাষ্ট্র কি বলেছেন। প্রথম শ্লোকটা কি কে বলতে পারবে? বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব। এই দেখো, মামকা আমার পুত্র লোক পাণ্ডবাশ্চৈব, এখানে নিজের আর পাণ্ডব বলবে। এই হলো বাক্সি বলে গেল, খাল কেটে কুমিরা না, নিজের পরিবারে নিজে সর্বনাশ ডেকে যাচ্ছে। এনেছেন কিনা? মা আমাকে পাণ্ডবাশ্চৈব। আচ্ছা, আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, এগুলি এত গভীর, একটা শ্লোকের উপর 3 দিন আলোচনা হতে হবে, কিন্তু সেই সময় তো আপনাদের নেই। এই যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, কি বলেছেন? আমার পুত্ররা আর পাণ্ডুর পুত্ররা করলোটা কি? প্রথম জিনিসটা আমি বলি আপনাদেরকে, এই প্রশ্নের মাধ্যমে আপনি নিজেকে একটু পরীক্ষা করতে পারবেন, তবে রেজাল্টটা কাউকে বলবেন না, পরীক্ষার রেজাল্টটা যা হবে। আমরা দেখি সমাজের কিছু লোক অন্যের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে, কথাবার্তা বলে, মানুষ সম্বন্ধে। যেখানে যাবে মানুষ সম্বন্ধে, আরে দেখেছি ও এই সেই এই করলো, ও কেন করলো, এইরকম ডিসকাস অ্যাবাউট পিপল। কিছু এটিকে বলেছে লোয়ার মাইন্ড
ডিসকাস অ্যাবাউট পিপল, এটা লিখব যারা হীনমান্য সম্পন্ন, সাধারণ, তারা তাদের কথার বিষয়ে, শোনার বিষয়ে মানুষের আলোচনা সমালোচনা বেশি, এইগুলো পড়বে। যারা নিচু, বুঝতেই পারছেন, নিচু প্রকৃতি, মানে হ্যাঁ নিচু স্তর, কে বলছেন বাংলাটা? হ্যাঁ ভালো, নিচু স্তর। ওরা শুধু এ কি করলো, ও কি করলো, ও কেন তিনতলা বাড়ি বেড়ালো, টাকাটা কোথায় পেল, আগে তো দেখছি কলা ব্যস্ত, এই সব নিয়ে খুব ইন্টারেস্ট পায়। পর সমালোচনা হ্যাঁ এরকম করে কিনা? আচ্ছা, আরেক ধরনের মানুষ, তারা শুধু ঘটনা নিয়ে আলোচনা করে, ঘটনা নিয়ে আলোচনা করে। ক্রিকেট, এই ম্যাচ নিয়ে আলোচনা করে, এরকম খেললে এরকম হতো, ওরকম খেললে এরকম হতো, এখন কি যুদ্ধ চলছে জানো ওদিকে, ইউক্রেন, আরে ভারত কাকে সাপোর্ট দিচ্ছে, এই সব নিয়ে অন দা ইউনিভার্সাল ইভেন্টস, দ্যাট টপিক, তাদের টপিকটা কি? ইউনিভার্সাল ইভেন্টস নিয়ে চর্চা। এদেরকে বলা হয় এভারেজ ক্যাটাগরি, এভারেজ মাইন্ড। কি বলে? ভালো না মন্দ না, উঁচু না নিচু না, এই এভারেজ কে ওই বলে। এভারেজ কে কি বলে বাংলায়? মধ্যবর্তী বা মিডল পয়েন্ট। হ্যাঁ, মধ্যবর্তী। মধ্যবর্তী ক্যাটাগরির লোক যদি হয়, তারা ইভেন্টস নিয়ে আলোচনা করে। কিন্তু যারা মহান, গ্রেট মাইন্ড, তাদের টপিকটা কি? তাদের টপিকটা হচ্ছে উইজডম, WISDOM, উইজডম। উইজডম মানে কি সিরাজ? উইজডম মানে কি? জ্ঞান, জ্ঞান, জ্ঞান বিষয়, যাতে তার প্রজ্ঞা আরো ফুলবে, আরো বাড়বে, আরো গভীরে যেতে পারবে, আরো ইনকুইজিটিভ হবে, আরো অনুসন্ধান শুনবে। এই তাদের টপিক হবে। ওই শুনতে চাই, ওই রকমই বলতে চাই, ওই রকমই কোশ্চেন জিজ্ঞেস করে। এখন এই যে দিদি জায়গায় সবাই লিখতে পারলেন কিনা, এখন জাস্ট চোখ বন্ধ করে 30 সেকেন্ডের ভিতর জাস্ট লুক অ্যাট ইয়োরসেলফ, নিজের দিকে তাকান। কোন ক্যাটাগরির ভিতরে আপনি ফল খাবেন, কিন্তু রেজাল্টটা কাউকে বলেন না। জাস্ট আপনি আপনাকে দেখুন কোন বিষয়ে আপনার ইন্টারেস্ট, যে যেখানে যান কোন টপিক নিয়ে চালু করবেন কথা, ইভেন্টস আর পিপল আর উইজডম। জাস্ট ইউ সি ইউর পজিশন, ওয়্যার ইউ আর নাও, কোথায় আপনি আছেন। ওকে, এখন আমরা দেখি এই ধৃতরাষ্ট্রের কথা। ধৃতরাষ্ট্র যে প্রশ্নটা করেছে, দেখি কে বলতে পারবে মাতার ভিতর থেকে, উনি এই 3 ক্যাটাগরি, কোন ক্যাটাগরির লোক? এভারেজ ঘটনা, তুমি বলো। ভেরি গুড, তালি বাজাও। आप लोग तो पत्थर बांध दिया, नहीं एक ताली बजाए मतलब 10 ताली आप लोग को बजाना चाहिए, ये तो सैंपल देखा है। ओके, কোন ক্যাটাগরি? ব্যাখ্যা দাও কেন? ছেলেরা, আমার ছেলের, তার ছেলের, পিপুল, এই সব এই তার টপিক। কে কি করলো, কে কি জানা করলো, এই নিয়ে বললো। ওকে, এইটা হলো। বাকিগুলো আমি পরে বলবো না, ঠিক আছে বলেই দিই। অর্জুন ভগবত গীতায় প্রথম যে প্রশ্নখানা করেছেন, কেউ জানেন সেটা কি? কোন শ্লোকে, কোন চ্যাপ্টারে, কি প্রশ্ন? ওকে আমি বলে দিচ্ছি। 2য় অধ্যায় 7 নাম্বার শ্লোক। কার্পণ্য দোষ উপহত স্বভাব ইচ্ছামি তাম ধর্ম সমূল চেতা যৎ শ্রেয় শ্বেত নিশ্চিতাম রহিতাম মে শিষ্যস্তে অহম সদিনাম তাম প্রপন্নম। এই শ্লোক বলেছে। উনি কি বলছেন? কার্পণ্য দোষ, আমার অবস্থায় কার্পণ্য দোষে দুষ্টু, আমি কিছু বুঝতে পারছি না কি ভালো কি মন্দ। আমি
আপনার চরণে সারেন্ডার হয়ে গেছে, শিষ্য হয়ে গেছে, আমাকে এখন ফ্রেন্ড কনসিডার করবেন না। আসলে দুজনের সম্বন্ধ কি? মাতৃত্ব সম্পর্ক, ফ্রেন্ডশিপ। কিন্তু এখন কি বলছেন? প্লিজ ফরগেট ইট কৃষ্ণ, আই উড লাইক টু বিকাম ইউর ডিসিপল, আই এম অফারিং মাই ওবিসেন্সেস অ্যাট ইউর লোটাস ফিট। প্রপন্নম মানে প্রণাম করা। আমি বুঝতে পারছি না আমাকে কি করতে হবে, আমাকে বলুন, আমি দোষ থেকে কি করে মুক্ত হব, আর কি করে আমাকে কি করতে হবে? এই যে কোশ্চেন, জ্ঞানের কথা। কিসের কথা? এই কোশ্চেন জিজ্ঞেস করলেন বলেই তো এই কৃষ্ণকে, অর্জুনকে কৃষ্ণ বলা শুরু করলেন, অর্জুন আসলে তুমি যে অনেক কিছু ভাবছো, এই ভাবনাটা তোমার শরীরের দৃষ্টিকোণ দিয়ে ভাবছো, আসলে তুমি তো শরীর না অর্জুন, তুমি যে আত্মা, যে আত্মাটা চেত। এগুলো জ্ঞানের কথা নয় কি? তো যে প্রশ্নের জবাব জ্ঞানকে উদ্রেক করে, সেই প্রশ্ন অত্যন্ত গ্রেট পার্সন করেছে, অথবা সেই জ্ঞান এখন তার জানা নেই, কিন্তু ওই বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করেছে। তার মানে যখন ওই জ্ঞান দ্বারা, when that person will be enlightened with the answer, proper answer, then he will become great. তখন কি হবে? গ্রেট। তখন ওই মহাত্মা হয়ে যাবে। এই কোশ্চেনটাই মহাত্মা ব্যক্তির লক্ষণ। যিনি জানেন তিনি মহাত্মা, আর যিনি এই শুনবেন তারপরে তিনি পূর্ণ মহাত্মা, কনফার্ম। এটা হলো পসিবল, পটেনশিয়াল গ্রেট পারসন। কোশ্চেন আছে কিন্তু জবাব জানে না, কি বলে? পটেনশিয়াল গ্রেট পারসন মানে সম্ভাবনাময়ী মহাত্মা। আর যিনি জানেন তাহলে তিনি কে? পূর্ণ, মানে পূর্ণ সন্দেহ গ্রেট পারসন। এরকম আছে। তো যখনই এই তত্ত্ব বিষয়ে জিজ্ঞেস করছেন, আমার কি হলো, আমি যে এত বড় ধনুর্ধর, আমার নাম একদম কি বলবে, সেখানে আছে, এনসাইক্লোপিডিয়াতে আছে, সব জায়গায় রেকর্ড আছে, কিন্তু আমার এখন তত্ত্ব করে কাঁপছে, আমি যে ধনুকে উঠাতে পারছি না, উঠানো তো ধরে আমি সোজায় বসতেই পারছি না। এই দেখেন অর্জুন, ও দাঁড়িয়ে, উনি দাঁড়িয়েছিলেন আর নিচে বসে পড়ছে, আর কৃষ্ণ ছিলেন বসে, উনি দাঁড়িয়ে গেছেন। এই দেখেন অবস্থা। এইরকম অবস্থা, নিজের যে দোষের কথা স্বীকার করে, এটা মহাত্মার লক্ষণ। আমি যদি এখন মাইক দেই, চোখ বন্ধ করে প্রথম চোখ খুলে যার দিকে তাকাবো, তাকে যদি বলি এই মাইকটা নিয়ে আপনার 10খানা দোষের কথা বলবো, উনি বাবু বলবো এর থেকে আমাকে নাকি চলে যেতে বলে। 10খানা তো দূরের কথা, আমি তো একটাই খুঁজে পাচ্ছি না, রাইট? আর যদি বলা হয় পিছনের দিকে তাকান, ওই মাতাজির 5খানা গুণের কথা বলবে, এখনই চুপ বেঁকে যাবে। বলেন কি, আমি যদি দোষই ধরে দেখছি, গুণ কোথায় বলবো? সবচেয়ে কঠিন কাজ। তাহলে ওই হলো মহাত্মার লক্ষণ, যে নিজের দোষ দেখেন এবং অন্যের কাছে বলতে পারে, আর যে অন্যের গুণ দেখেন এবং অন্যের কাছে প্রশংসা করেন, এই হলো মহাত্মার লক্ষণ। এটা আরেকটা পরীক্ষার বিষয় আপনাদের কাছে ছেড়ে দিলাম, যা জিওছে বিচার করুন, আপনি কোন কোথায় আছেন, কি এই সমস্ত কথা জানা দরকার আছে কিনা বলুন? খুব দরকার আছে। একবারে না খেয়েও এগুলো জানার দরকার আছে। জন্ম থেকে তো এই পর্যন্ত 3-3 বার প্রতিবার খাচ্ছি, কতবার হলো আর কতবার খাবো, একবার ভোজন বাদ করছে তো ফারাক নেই পড়েগা। लेकिन এইরকম কৃষ্ণ কথা पावरफुल, इसको बोलते हैं बीजोपति। यही वास्तव में यही टॉनिक है, यही वास्तव में इम्यूनिटी है। इंग्लिश बोझेन? हाँ, হাসি দিলে বুঝে পেলাম মুক্তটা কি। আমাদের জীবনের টনিক, ইমিউনিটি, সমস্ত কথা মেডিকেল সায়েন্সে আছে। এইটা হচ্ছে আসল। এই টনিক আর ইমিউনিটি ডাউন হয়ে গেছিল অর্জুনে, ওই জন্য ছিল দাঁড়িয়ে কৃষ্ণ যখন আমার ইমিউনিটি পুশ করলে,
through his ear? তখন অর্জুন দাঁড়িয়েছে। কৃষ্ণ, প্লিজ নাও টেল মি হোয়াট টু ডু। করিষ্যে বচনম তব, जैसा आप बताओगे मैं ऐसे करूंगा। প্রথম দেখছে ভীষ্মকে আমার দাদু, আমার বাবাকেও যে কোলে পিটি করে বড় করেছে, একে বলছে মারতে, আমি পারবো না, বসে পড়ছে। তখন শোনার পরে, ইমিউনিটি নেওয়ার পরে, ডোজ নেওয়ার পরে কি বলছেন, কি করতে হবে? তখন বলেন ভীষ্মদেবকে ছাড়া আর কি করতে হবে তা বলেন। Whatever you say, আপনি যা বলবেন আমি তাই বলবো। কৃষ্ণ ইঙ্গিত দেখিয়েছেন, ঘায়ল করো ওই জনাই। ঘায়ল করার সাথে সাথে শুরু করে দিয়েছেন তিনটে, একটার পরে একটা। কৃষ্ণ তো স্টপ বলেননি, স্টপ বলেছেন, বন্ধ করে বলেন, ঘায়ল করে পড়েই যাচ্ছে। এক ইঞ্চি জায়গাও ভীষ্মদেবের বাকি ছিল না যে তীর বিদ্ধ হয়নি। তো এই হলো অবস্থা। তাই একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে দুইজন কোশ্চেনিয়ার, দুইজনই প্রশ্নকর্তা, এক হচ্ছেন ধৃতরাষ্ট্র আর ওদিকে অর্জুন। কোশ্চেন করার টপিকটা আলাদা। সেই জন্য যেহেতু এই অর্জুন ধৃতরাষ্ট্র যে কোশ্চেন করছে, ওই কোশ্চেনের জবাব শুনেও তার জীবনে কোনোদিন প্রগতি হবে না, আর হয়ও নেই। কিন্তু অর্জুন একসময় ছিল না, যে কোশ্চেন জিজ্ঞেস করছে সেই কোশ্চেন শুনে সে কি হয়ে গেল, এইটি গুরুত্বপূর্ণ জিনিস। কি কোশ্চেন এবং কাকে করা হচ্ছে, অথরাইজড সোর্সকে জিজ্ঞেস করতে হবে, যে জানেন তাকে। তারা যে জানেন না জিজ্ঞেস করলেন না, সে কিন্তু মানুষের একটা অহংকার আছে। বিশেষ করে ধর্ম বিষয়ে কোন কোশ্চেন যদি তাকে জিজ্ঞেস করা হয়, এখান থেকে যদি বলা হয় যে কল্যাণী পৌরসভাটা কোথায়, আপনি বলেন, আপনি যদি সত্যি করে না জানেন দেখেন সেই লোকটাকে আপনি বলছেন, দেখেন আমি তো নতুন আসছি, আমি জানি না, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করেন। আপনাকে যদি বলা হয় যে আমার না বমি বমি লাগছে, আমি কি হিস্ট্যাক খাবো, আপনি কি বলবেন, আমি ডাক্তার না, আসলে আপনি সামনে গিয়ে জিজ্ঞেস করেন। এই সমস্ত কথা যা আমরা জানি না, নিষ্কপটে স্বীকার করি। কিন্তু ধর্ম, আপনার মাথায় কিছুই নেই, কিছু জানেন না ধর্মের কথা, কিন্তু কোন কপাল পোড়া মানে দুর্ভাগ্যবশত যদি আপনাকে জিজ্ঞেস করেন, বলুন তো জীবনের উদ্দেশ্য কি, তখন কি বলবেন, আমি জানি না, তা কিন্তু এই ক্ষেত্রে বলবে না। সে কি বলবে, বসো, थैंक यू, इसीलिए तक कि आप मुझे पहचान लिया। और क्या क्वेश्चन है धर्म का मामला में, मैं आपको एक बात से सब बोल दूंगा, यदि ठन 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 कुछ भी जाने राइट और रॉन्ग बोले, এই জন্যই যে আমাদের সনাতন ধর্মের এই অবস্থা, সবাই দিয়ে দেয়, তাহলে বলে দিচ্ছি। আর প্রথম ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, যার কাছে জিজ্ঞেস করে সে তা বলে, সবাই মনে করে দিস ইজ রাইট আর সব রং। সেই জন্য বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর আগে সমস্ত মা বাবারা ভাবেন না যে এই সিটিতে সবচেয়ে ভালো স্কুল কোনটা, ভাবেন কিনা? তারপরে কি ভাবেন, ওই স্কুলে সবচেয়ে ভালো টিচার কই, কেন ভালো খুঁজছে, কেন ছাত্র আমার ছেলে যদি ভালো জায়গায় ভালো শিক্ষকের কাছে না যায়, ও কোনদিন ভালো হতে পারবে না। সেই জন্য কোশ্চেন যেমন ইন্টেলিজেন্ট হতে হবে, ঠিক সেদিন কোশ্চেনটাকে জিজ্ঞেস করছেন সেই বিষয়ে আমাদের ভালো করে জানতে হবে। তা নাহলে কিন্তু ওই জবাব উল্টা হয় না। দেখেন ও অর্জুন উপযুক্ত প্রশ্ন জিজ্ঞেস করেছে, আর কৃষ্ণ হচ্ছেন সে উপযুক্ত টিচার, সেজন্য তার জীবনে পরিবর্তন আসছে, ঠিক কিনা? তো এটা আমি কথার কথা বললাম যে প্রশ্ন দেখে একটা মানুষ কোন স্তরে আছে তার মুখ খুললে বোঝা যায়। বাংলা একটা কথা আছে কি, মুখ যতক্ষণ মুখ না খুলে বোঝা যায় না। একদম প্যান্ট শার্ট কোট টাই পরে আসছে, আপনি দেখলে মনে করেন কত বড় অফিসার, কিন্তু ভিতরে ঠান ঠান
তা বুঝবেন কখন? যখন মুখ খুলবে। ভাষা মুখ খুললে বুঝতে পারবেন যে কোন স্তরের লোক, রাইট? তো একটা মানুষ কি বিষয়ে জিজ্ঞেস করে সেইটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বিষয়ে মুখ খুলছে সেটা খুব গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমরা বুঝতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ধৃতরাষ্ট্র, ওনার এই ভুল ডিসিশনের কারণে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। আর ওনার সিদ্ধান্ত এটা তো চরম, যার ফলে যুদ্ধ অবধারিত হয়ে উঠল। এর আগেও ভুল অনেক সিদ্ধান্ত দিয়েছেন, আর ওনার ছেলেরা অনেক ভুল ভুল সিদ্ধান্ত নিয়ে আচরণ করেছেন। উনি সেটা টলারেট করেছেন। টলারেট মানে কি? সহ্য করেছেন। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে যখন পঞ্চপাণ্ডব, দুর্যোধন ওরা সকলে ছোট ছিলেন, তখন থেকে এই দুর্যোধন একটু অন্য ঘাড় বাঁকা টাইপের। সবাই 100 বাহিনী একটু অন্যরকম। আপনারা জানেন যে একটা বড় আম গাছের থেকে দুর্যোধন, দুঃশাসন, ভীম একসাথে আম পেরেছে। ভীম বলছে, ওরা বলছে ভীম উঠ উপরে। ভীম বলছে আমার এত বড় বডি, গাছ তোর ফল যায় না। কারণ কে? দুর্যোধন। তুমি না, দুঃশাসন হয়েছে। আর ভীম বলছে আমার উপরে উঠতে হবে না, আমি এখানেই ঝাঁকি মেরে সব ফেলে দেবো। গাছকে ঝাঁকি দিয়ে আমগুলো ফেলে দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এখন খাওয়ার প্রশ্ন আসছে। এখন ওরা দুই ভাই দেখছে যে এর সাথে যদি বসি খেতে, একাই কাবার করে দেবে। আমার বাঘে বাবা তারপরে বুদ্ধে একটা প্যাস মারা এসে গেছে মাথার ভিতরে। বলছে ভীম, তুমি এখানে একটু ছায়া জায়গায় রেস্ট করো। এই গাছটা ঝোলাতে তুমি কর্মাক্ত হয়ে গেছো, রেস্ট করো। আমরা এই আমগুলো জলে ভিয়ে নিয়ে মাটি সহ তো তুমি খেতে পারবে না। তো এই সরল মানুষ, ভক্ত মানে সরল। ও ঠিক আছে, বউ যাচ্ছি, আমি একটু রেস্ট করি। এদিকে ওই কথা বলে ওই দূরে নিয়ে দুই ভাই পুরাটা শেষ। খেয়ে খুশার আটিগুলো বস্তার ভিতর নিয়ে এসছে। এই জল থেকে ধুয়ে এনেছি তোমার জন্য, আমরা খাইনি, সব তোমারই জন্য। মেয়েটা খুব খুশি। আপনার কিছু, তোমরা কিছু খাবে না? না, তোমারই পুরোটা। এই মেয়ে খুব খুশি। ভীমের প্রচুর লাগে। যা ঘটে বস্তাটা খুলেছে, কি দেখছে? এবার ভীম লেগে গিয়েছে। এই যে ছোটবেলা থেকে আমরা দেখি অন্যরকম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি এই 5 ভাইকে জেনে কোনো প্রকারে আমরা শেষ করে দেব। আপনারা জানেন কত ভাবে তাদেরকে প্ল্যান করা হয়েছিল। ভীমকে বিষ খাইয়েছিল, আর ঘরের ভিতর পাঠিয়ে একটা জায়গায় পিকনিকে পাঠিয়ে সেখানে 5 ভাইকে ঢুকিয়ে চারিদিকে আগুন জ্বালানো হলো। আর কত প্রক্রিয়া। সকলেই মামা চালাকি করে তাদেরকে হারিয়ে দিল, রাজ্য হারালো, স্ত্রী হারালো, বাড়িতে থাকার পর্যন্ত সুযোগ নেই। তো এই যে অর্জুনের কত দুঃখ আপনি চিন্তা করেন, কতগুলি দুঃখ। এবং অর্জুনের এক একটা দুঃখ যা আপনাদের জীবনে সব কটা দুঃখ মিলিয়ে ওই একটা দুঃখের সমান হবে না, রাইট? ঠিক কিনা? তো এইরকম দুঃখ, প্রচুর দুঃখ। এই দুঃখকে সংস্কৃত ভাষায় বলে বিষাদ। কি বলে? বিষাদ। এই জন্য এই প্রথম চ্যাপ্টারে এই চ্যাপ্টারটার নাম বাংলায় দেওয়া হয়েছে কি? বিষাদ। শুধু বিষাদ না, বিষাদের পরে যোগ। কেন যোগ বলা হলো? কেন অর্জুন তার বিষাদকে কৃষ্ণের সঙ্গে সামনে গিয়ে কৃষ্ণের সাথে গিয়ে জুড়ে দিয়েছে। হে কৃষ্ণ, এই যে আমার এখন পরিস্থিতি, কার্পণ্য দোষ উপহত স্বভাব, আমি কেন কিছু বুঝতে পারছি না। কেন কেন আমার হাত পা কাঁপছে থরথর করে, কি করতে হবে আমাকে? এই তার সমস্ত বৃত্তান্ত অর্জুনকে কৃষ্ণকে বলে দিয়েছেন এবং তার সমাধান কি হবে তার কাছে জিজ্ঞেস করেছে। এই বিষাদ তার জীবনে ছিল।
বিশ্বনাথ ব্যক্তিগতভাবে সে মানে সলিউশন আনার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তিনি পারেননি। কেন? আমাদের দ্বারা যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তার সমাধান আমরা ব্যক্তিগতভাবে কেউ করতে পারবো না। শেষ পর্যন্ত কোনো কিছু বুঝতে না পেরে অর্জুন কৃষ্ণের কাছে গিয়ে সবকিছু বললেন যে আমার যা কিছু এই তোমাকে বললাম, মানে আমি অ্যাড করলাম, I connect all my miseries and difficulties with you, আমি তোমার সাথে যুক্ত করে দিলাম। যখন কৃষ্ণের সঙ্গে যুক্ত করে দিলেন মানে জানালেন, তখন কৃষ্ণ তার সমাধান দিতে শুরু করলেন এবং সেই সমাধানে তারা তুষ্ট খুশি। এইরকম এই ভগবত গীতার প্রথম চ্যাপ্টারের নামকরণটা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? আপনার জীবনে যত রকমের দুঃখ, দুর্দশা, হতাশা, যন্ত্রণা আছে সেগুলি গোবিন্দের কাছে এসে প্রণাম নিবেদন করে প্রাণ খুলে সব কিছু তার চরণে নিবেদন করা উচিত। হে প্রভু, তুমি তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছো, তার মধ্যে একটা ব্রহ্মাণ্ডে আমি আছি, সুতরাং আমার পরিচালনার দায়িত্ব তোমার। এ কথা বুঝতে না পেরে আমি নিজেকে পরিচালনা করতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ। অর্জুন ব্যর্থ হয়েছিল না? প্রথম চ্যাপ্টার প্রথম কয়েকটা শ্লোকের পরে আপনি দেখবেন কৃষ্ণকে প্রথম কিছু জিজ্ঞেস করেননি, দ্বিতীয় অধ্যায়ে গিয়ে জিজ্ঞেস করেছেন। প্রথম অর্জুন বলেছিলেন আমি সব জানি, বুঝতে আবশ্যকতা, সব জানি। এই জড়জগতের মানুষ, যেহেতু অর্জুন এই জড়জগতের মানুষের প্রতিনিধিত্ব করেছেন, দেখবেন আমাদেরও ওই ভাব, প্রত্যেকটা মানুষ মনে করেন আমি সব জানি। এই সমস্ত ইস্কনে বালকদের কাছে গিয়ে প্রণাম করা, জিজ্ঞাসা করা, এ কে জরুরত? কম জানি কি? সব জানি। কি জানো? বলে কোশ্চেনে জিজ্ঞেস করো। বলো শ্যাম এখন রাত না দিন? হ্যাঁ রাত, সব জানি। কি প্রত্যেকটা মানুষ ওরকম ফিলিংস করে, আই নো এভরিথিং। সেই জন্য তারা প্রথমত যারা জানেন তাদের কাছে যান না, আর যদি যান তাহলে তাদেরকে শুনান। সবকিছু সাধু মহাত্মার কাছে গিয়েও সে তাকে বলেন না যে এটা কি হবে না, তাকে গিয়ে জ্ঞান দিতে শুরু করে, এটা ভালো, এটা মন্দ, এই করা উচিত। অর্জুন তাই করেছিলেন। আর কৃষ্ণ চুপচাপ বসে আছে, দেখি তোমার বান্যতে কি আছে দেখি শেষ পর্যন্ত। কিন্তু কোন কুল কিনারা খুঁজে পাননি, কোন সমাধান পাননি, কি করবো না করবো বুঝতে পারনি। শেষে গিয়ে প্রশ্ন করছে। আমাদের জীবনে দেখেন আমরা সবাই এরকম চেষ্টা করছি না? আমার ভালো ডিগ্রি আছে, আমি দেখতে খুব হ্যান্ডসাম, বাবার অনেক সম্পত্তি আছে, আর আত্মীয় স্বজন অনেক বড় পাওয়ারফুল পজিশনে আছে, কিছু একটা করে দেখাবো। কিন্তু আপনার জীবনের সমস্যা তার সমাধান হচ্ছে না, আপনি পারছেন না। এটা ভেবেও যদি মানে ধাক্কা খেয়েও যদি গুরু বৈষ্ণবের কাছে যান তবুও ভালো। তা আমাদের জীবনে এখান থেকে শিক্ষা কি? বিশেষ করে যারা বৈষ্ণব, যারা কৃষ্ণ ভক্ত, তাদের কাছে গিয়ে ফটফট বেশি করা উচিত না। কোশ্চেনটা কি তাই বলুন, প্রবলেমটা কি তাই বলুন, বাকি শুনুন, ধৈর্য ধরে শুনুন, যা বলেন তাই করেন, দেখবেন সব ঠিক। সেই ভুল অর্জুন থেকে আমাদের নিতে হবে। উনি যে ভুল করেছিলেন তা আমাদের করা উচিত না। তবে উনি পরে হলেও কৃষ্ণের কাছে জিজ্ঞেস করেছেন। তা আমাদের উচিত এই সমস্যার কথা ভগবানের কাছে, ভগবানের শুদ্ধ ভক্তদের কাছে গিয়ে বলা, তাদের সলিউশন কি, তাদের পরামর্শ কি, সেগুলি আমাদের জিজ্ঞেস করা। বলেই দেখেন আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে, আপনি খুব চাঙ্গা হয়ে রয়েছে। আপনার মধ্যে যে বিমর্ষতা রয়েছে, যে নৈরাশ্য রয়েছে, সেগুলি থাকবে না, আপনি চেক করতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি ধৃতরাষ্ট্র এইভাবে প্রবলেমটা শুরু করে দিলেন, তার লেভেলটা আপনারা বুঝতে পারলেন। শেষে গিয়ে দুর্যোধন, দ্বিতীয় শ্লোক থেকে আমরা দুর্যোধন দেখতে পাচ্ছি। এটা কোথায়? কুরুক্ষেত্র রণাঙ্গনে। তার পূর্ব কথা অনেক এই কাহিনীগুলি ধৃতরাষ্ট্র ঘরে বসে অর্জুনের কাছ থেকে শুনছিলেন, সঞ্জয়ের কাছ থেকে শুনছিলেন।
এই সঞ্জয় এবং ধৃতরাষ্ট্র এরা দুজনেই ছিলেন ব্যাসদেবের শিষ্য। কেন এই পুরু বংশের গুরু হচ্ছেন ব্যাসদেব, ওখান থেকে দীক্ষা টিক্ষা নিতে। তো এখন ব্যাসদেব হচ্ছে ত্রিকালীন, তিনি জানতেন যে পরিণাম কি হবে, সেই জন্য উনি নিজের থেকে বলেছিলেন ধৃতরাষ্ট্র তোমাকে আমি দিব্য চোখ দেবো, তুমি এইখানে বসেই দেখতে পাবে। তো উনিও জানতেন যে এই পরিণাম কি হবে, সেজন্য আমি সহ্য করতে পারবো না দেখে, আপনি যদি চোখ দিতে চান আমার সেক্রেটারিকে দেন। কে তিনি? সঞ্জয়। তো উনি তো জানতেন যে আমার ছেলেরা অন্যায়কারী, জানতেন। আর যেখানে যুদ্ধ করতে যাচ্ছেন তার নাম কি? কুরুক্ষেত্র। তার আরেকটা নাম ওখানে আছে প্রথম শ্লোকে, তার নাম কি? ধর্মক্ষেত্র। আর ধর্মক্ষেত্রে গিয়ে অধার্মিক ব্যক্তি ধার্মিক হয়ে যায়, গলত সিদ্ধান্ত সুসিদ্ধান্ত হয়ে যাতে। এই ধৃতরাষ্ট্র জানত যে আমার ছেলেরা তো খুব ধ্বংস করে গিয়েছে, কিন্তু ধর্মক্ষেত্রের ভিতরে পা দেওয়ার সাথে সাথে কি জানি ধর্মক্ষেত্রের প্রভাবে হয়তো সুবুদ্ধি এসে গেল। আর দুর্যোধন গিয়ে যুধিষ্ঠির মহারাজের কাছে গিয়ে বলতে পারে দাদা আমি ভুল করেছি, লাভ গলা আমি লাভ, তাহলে আমার কি প্ল্যান ছিল আর কি হবে এটা ধৃতরাষ্ট্র ভাবছে। সেই জন্য ওই কনফিউশন থেকে জিজ্ঞেস করলো, এই আমার ছেলেরা আর পাণ্ডব ছেলেরা গিয়ে করলো কি? তার মানে আমি যা ভাবছি নাকি হচ্ছে নাকি বলে আমি কি এই কোশ্চেন, এই জন্য জিজ্ঞেস করেছে। তার ইচ্ছা খবরদার আমার ছেলেরা যদি কম্প্রোমাইজ না করে, কিন্তু গায়ের যুদ্ধ কথা বলতে হবে না, ধর্মক্ষেত্রে গিয়েছে, ধর্মক্ষেত্রে একটা প্রভাব আছে, সেই প্রভাবে কি মিলে গেল কিনা, কম্প্রোমাইজ হয়ে গেল কিনা, এই জন্যই কোশ্চেন জিজ্ঞেস করেছে। কথাটা বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি ওটা তো ধর্মক্ষেত্র ছিল। ধর্মক্ষেত্রে গেলে ক্ষেত্রের একটা প্রভাব আছে, 3 প্রকারের দোষ আছে। কয় প্রকারের? 3 প্রকারের দোষ। একটা দোষ হচ্ছে অন্ন দোষ, অন্ন মানে ফুড, অন্ন দোষ। আরেকটা দোষ হচ্ছে সঙ্গ দোষ, আরেকটা দোষ হচ্ছে স্থান দোষ। এই 3 প্রকার দোষে আমরা দুষ্ট হই। হ্যাঁ, কুশল কোথায়? আসেনি? কালকে বলেছিলাম তুমি তো পিছনে কেন? ও থ্যাংক ইউ, বললে পিছনে পিছনে এসে সামনে বসে দাও। থ্যাংক ইউ, এক্সাম্পল সেট আপ করেছে। তো কি বলছিলাম? অন্ন দোষ, সেকেন্ড সঙ্গ দোষ, স্থান দোষ। স্থান দোষ এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সেটা আমি যাচ্ছি। স্থান সম্বন্ধে আমি কিছু বলছি। তবু অন্নটা ঠিক বুঝলাম। অন্ন মানে ফুড, খাবার, ভাত। ব্রাহ্মণদের ভাষা আছে অন্ন, ভাত কে বলে অন্ন, কিন্তু বস্তু একই, অন্ন বলুন না ভাত বলুন, জিনিসটা একই। তো অন্ন দোষটা মানে যে আমরা যেখানে সেখানে যাচ্ছি, 5 টাকার ফুচকা দাও, ডাবার খাচ্ছি, দারুন, আর 2 টাকা দাও, দারুন কিনা পরে বুঝবেন খেলা। কেন? যে অন্ন যে ব্যক্তি তৈরি করে, যে অন্নের মালিক যে ব্যক্তি আর যিনি তৈরি করে, তার যদি সেদ্ধতা না থাকে, চেতনা ঠিক না থাকে, তাহলে তার যেমন চেতনা, তার যেমন লেভেল, ওর হাতে আর ওর ঘরে অন্ন খেলে আপনার অবস্থা ওই হবে। একে বলে কন্টাজিয়াস ডিজিজ। কি বলে? সংক্রামক রোগ। ওর চেতনা, ওর মতিগতি, ওর ভাব যেমন, ওর মধ্যে যেমন নেগেটিভিটি আছে, ওগুলো আপনার ভিতরে আসবে থ্রু দ্য ফুড, বিকজ দ্যাট ইজ বিন প্রিপেয়ার্ড বাই দ্যাট পারসন। এরকম এগুলো অন্ন দোষ। কি সেটা বুঝতে পারছো? শরীর মোটা কাজে হতে পারে ওই সমস্ত খেয়ে, কিন্তু চেতনা সুখ যায় না। এটা সকলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, জানছে তাই খেয়ে নিচ্ছে। আচ্ছা, 2 নাম্বারটা কি? সাঙ্গ দোষ।
চকাচক দেখলেই শোনা হয় না, ঠিক ওই যে দেখতে শুনতে যা ভালো হচ্ছে, গুণ একটা আলাদা জিনিস। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। আমরা যদি দর্শনধারী, দর্শন হলে তা হয় হবে। তা একজন শ্বশুর বাড়ি গিয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে শাশুড়ি, পান খায়। তার স্বামী মার্কেট থেকে চুন কিনে নিয়ে এসছে, কিনে এসছে চুন কিনে, নিজের বাড়ির থেকে নিজেদের গায়ের দই, দুধ থেকে দই খেয়ে গেছে। আর শ্বশুর বাড়িতে গিয়ে চুন দেখছে, এর বেটা মনে করছে না চুন নাকি, সে ভাবছে এইও দই হবে। যখনই মুখে দিয়েছে তার মানে দেখতেও একরকম হলেও এক না। দর্শনের কাছে গুণ বিচার না। You need to see the quality. That external appearance is not enough. External appearance can attract your consciousness, but that can be poisonous. ওটা বিষ হতে পারে। বাংলার একটা কথা আছে, মাকাল ফল। শুনেছেন সবাই? কি সবাই মনে দেখেননি না? যদি একটা অ্যাপেল আর একটা মাকাল ফল পাশাপাশি রাখা যায়, আপনার যদি বলা যায় আউট অফ টু দিস জাস্ট চুজ অন, দুটোর একটা পছন্দ করেন, আমার মনে আপনার 99% মাকাল ফল, কিন্তু তা যে চকচক চকচক করছে, মানে যে জ্যোতি বেরোচ্ছে ফল থেকে, আর কালারফুল, দেখতে খুব অ্যাট্রাক্টিভ ওইটাই, কিন্তু खाने के बाद माँ भी बोलने से टाइम नहीं मिलेगा, उसकी पहला ही खत्म। বিষ কথাটা বোঝা গেল? এই জগতের মানুষ ওই সমদর্শনধারী, দেখতে তো দারুণ, হয়ে গেল। ভিতরে যে ভূত না পেতনি না কি এর কেউ দেখছে না, তো ওরকম হওয়া উচিত না। ওই জন্যই যে আমরা বিপদে পড়ি, সঙ্গ দোষ। আমরা সঙ্গ কার সঙ্গে করব, কার সঙ্গে ক্লোজনেস, কার সঙ্গে ফ্রেন্ডশিপ, কার সঙ্গে রিলেটিভনেস, এগুলো বানাই কিসের উপর ভিত্তি করে? বাইরে এক্সটার্নাল জিনিস দেখে, কিন্তু তার গুণ আমরা বিচার করি না। সেই কারণে কথাটা বোঝাতে পারলাম। আর অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, জাস্ট আমাদের সামনে তুলে ধরলাম। লাস্ট হচ্ছে কি স্থান দোষ। একটা উদাহরণ দেখবে রামায়ণ থেকে। রামচন্দ্র ভগবান, ঠাকুর লক্ষণ এবং মা সীতা জঙ্গলে জঙ্গলে চলছেন। চলতে চলতে ক্লান্তি আসে, বিশেষ করে সীতা মাতা, সে হলো রাজকন্যা, আবার বিয়ে হয়েছে, সে রাজবধূ হয়েছে, এই পায়ে হাঁটা তার অভ্যাস নেই, আবার খালি পায়ে হাঁটছে, আবার এরকম পিচ ঢালা রাস্তা দিয়ে না, কোথাও উঁচু কোথাও নিচু, এরকম পাথর কাপড় কাটা, এগুলি করতে করতে মা কখনো কখনো ক্লান্ত হয়ে যায়। সেজন্য দুই ভাইকে বসতে হয়। তা রাম বসেছে এখানে, মা সীতা এখানে, আর লক্ষণ ওখানে একটা গাছের নিচে বসছে। বসার সাথে সাথে এই লক্ষণ রামকে গালিগালাজ শুরু করছে, হ্যাঁ করুঙ্গা, ত্যাগ করুঙ্গা, হি কে বাদ, মানে এ দুজন অবাক হয়ে যাচ্ছে। রাম তেমন অবাক হচ্ছে না, বিশেষ করে সীতা মাতা, যে লক্ষণ তার বড় ভাইকে বাবার মতন সম্মান করে, শ্রদ্ধা করে, তার মাও তাকে বলে দিয়েছেন, সুমিত্রা, লক্ষণ লক্ষণ এ তোমার পিতা এরকম শ্রদ্ধা করে। আর রাম যদি পিতার মতো হয়, তাহলে সীতাকে মায়ের মতো, সেজন্য সীতার মতো মুখ দেখতেন না, কোনোদিন এরকম চোখের দিকে তাকিয়ে কথা বলতে না, চরণের দিকে তাকাতেন। এই জিনিসগুলো আমাদের জানতে হবে, কত মার্জিত শিক্ষা এর মধ্যে আছে। এগুলো আমরা জানি না বলে ব্যাস জিন্দাবাদ জিন্দাবাদ, কিছু তো মানতা নেই হোক জিন্দাবাদ, জানি না রামায়ণে কি আছে, মহাভারতে কি আছে, এই জন্য আমাদের সমাজের এই অবস্থায়। তো যাই হোক, তো ওখানে বসে লক্ষণ রামচন্দ্রকে খুব বকাবকি করছেন, মানে এই কথা ওনার মুখ দিয়ে কোনদিন বের হয়নি, এই ধরনের কথাবার্তা বলেছে। সীতা মাতা একবার লক্ষণের দিকে তাকাচ্ছে, একবার রামের দিকে তাকাচ্ছে। রামের দিকে তাকানো রাখছে, প্রভু কি হচ্ছে, কি লক্ষণ না অন্য কি? তো রাম বলছে লক্ষণই আছে, তো হোয়াট ইজ হ্যাপেনিং, কি হচ্ছে কি? রাম বলছে জাস্ট কিছুক্ষণ পরে রাম দাঁড়িয়েছে, চলা শুরু করছে।
তো রাম যখন চলা শুরু করেছেন, মা সীতা মাতা উঠে চলা শুরু করছেন পিছনে, আর সীতা মাতা রাম যখন চলছেন, লক্ষণ ওখান থেকে উঠে পিছনে চলা শুরু করছে। যখন উঠে চলা শুরু করছেন, একটা পার্টিকুলার এরিয়ায় গিয়ে ও আগের মতো ব্যবহার করছে। দাদা দাদা আগের মতো পুরা সে বিনম্র ভাব, মিষ্টি করে কথা বলা, রেসপেক্টফুলি আচার কথা। সীতা মাতা আবার অবাক হয়ে গেছে, এই কে বাত মাথা খারাপ হয়ে গেল নাকি? প্রথম দেখলাম যে ওইখানে একরকম এখানে একরকম, কি তখন কাছে গিয়ে রামকে জিজ্ঞেস করছে, রহস্যটা বলুন আপনি। তখন বলতেন, শীতে ওই যে জায়গাটায় বসছিল না রাম লক্ষণ, ওইখানে ওই পাথরের উপর একটা অসুর বসত। কি বসত? অসুর। রোজ জঙ্গলে গিয়ে ওই অসুরের উপর বসত, ওইটা তার আস্থা না। ওই অসুরের স্পর্শে ওই পাথরখানা আসলে গুণ সম্পন্ন হয়েছে, ওই স্থানটায় দোষ লেগেছে, আর ওই স্থানে লক্ষণ যাওয়ার ফলে সেই দোষে দুষ্ট হয়েছে। এটা আমি যখন দেখলাম, এই জন্য আমি স্থান ত্যাগ করে এলাম তোমাকে জাদু দেখানোর জন্য, যে লক্ষণের এই পাগলামি ততক্ষণ যতক্ষণ ওখানে বসে থাকে। দেখো ওখান থেকে এসে গেছে, আমি তো যেখানে যাচ্ছি গায়ে বসে মরছি, জমি বসি। হ্যাঁ, কিন্তু সাধু মহাত্মারা সব জায়গায় বসেন না, বসতে দিলেও বলবেন না, আমরা যদি পছন্দ না। ঠিক কি? তো এই জন্য এই যে স্থান দোষ, স্থান দোষটা ওরকম একটা ব্যাপার আছে। কোন কথা থেকে এগুলো বললাম? আমরা এইরকম যে ইয়ে রয়েছে, মানে যে দোষগুলো রয়েছে, সেই দোষ আমরা আলোচনা করছিলাম, সেটা শেষ দোষ। ওকে, তো যাই হোক, যে এই যে দোষগুলো সম্বন্ধে আমাদের সবসময় সচেতন থাকতে হয়। যখন আপনি বারবার শুনবেন, তখন এটার প্রতি একটা ইম্পর্টেন্স আসবে, যে জানেন না আপনার তো কোনো কথাই না। একবার শুনলে তো হবে না, কেন? একবার শোনার পরে আপনার মন, যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, যার উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন, ও আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। এই গেট পাস হওয়ার সাথে সাথে আপনার মন বলবে, আরে এই সাধুর মতো অনেকেই বলে, তোমার এসেছে তুমি করো, নেই না ভাই, আমি আসি না, মন আমাকে বলবে। তখন আপনি সাথে সাথে 2 ঘন্টা ধরে যা শুনলেন সব ভুলে যাবেন। সেই জন্য টাইম এন্ড টাইম এগেইন উই নিড টু হিয়ার দিস পাওয়ারফুল ওয়ার্ডস টু ডেভেলপ দ্য আনফ্লিক্টিং ফেইথ। এর প্রতি অবিচল বিশ্বাস আনার জন্য বারবার শুনতে হয়, তখন এটা কাজ করবে আপনার, তখন এই জিনিসটা কাজ করে। তা এইভাবে দুর্যোধন আমরা দেখতে পাচ্ছি গিয়ে কিছু কূটনীতি চাল দিচ্ছে। এগুলো ডিটেলস পড়াতে গেলে টাইম লাগে। এই 2 নম্বর শ্লোকের পর থেকে 3 নম্বর থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত দুর্যোধন কূটনীতি, ডিপ্লোমেসি করছে। এখানে কূটনীতি কাকে বলে? এর কথা ওর কাছে, এর কথা ওর কাছে, কি বলে? ডিপ্লোমেসি বলে। ডিপ্লোমেসি করে কেউ কোনদিন পরমানন্দ লাভ করতে পারে না। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্র যুদ্ধের পরে এক ভাইও টিকে ছিল, যা স্বপ্ন দেখেছিল তা বাস্তবায়ন হয়। কিন্তু এই পঞ্চপাণ্ডবে ছিল সরলতা। কৃষ্ণ যা বলে, বাবা নেই মা যা বলে, কুন্তি মহারানীকে মানতেন, এমনকি ধৃতরাষ্ট্র যা বলে মানতেন। বুদ্ধি কিন্তু প্রচুর ছিল। ধৃতরাষ্ট্র মানে আপনারা জানেন যুধিষ্ঠির মহারাজের বুদ্ধি কত, কিন্তু কখনো আমি বেশি জানি ভালো। তো এই আমরা দেখি কূটনীতি আছে। তারপরে পুরো 2 দিকে সৈন্যসজ্জা রেডি, শঙ্খ বেজে গেছে। এই যে 12 থেকে কয়েকটা শ্লোক পর্যন্ত, 12 থেকে 12, 13, 14 কয়েকটা শ্লোকের ভিতরে শঙ্খ বাজিয়েছে। শঙ্খ বাজানো মানে যুদ্ধের লাস্ট সংকেত। শঙ্খ বেজেছে, এরপরেই তীর চালানো শুরু হয়ে গেছে। শঙ্খ বেজে গেছে, হঠাৎ করে অর্জুন বলেছে, হে কৃষ্ণ, আমার দাদা হচ্ছে ধর্মরাজ, জীবনে কোনদিন মিথ্যে কথা বলে, কারণ কোনো অন্যায় করেনি,
অথচ আমাদের সৈনিক বাহিনীর থেকে এদের সৈনিক বাহিনী বেশি। এরা কারা? কারা এরা? আমার দাদার মতন ব্যক্তিকে শত্রু মনে করে বিরোধের যুদ্ধ করতে আসছে। আমি একটু দেখতে চাই, রথখানা একটু নিয়ে চলো তো। কৃষ্ণ হচ্ছেন ভগবান, যিনি সকলের আরাধ্য, কিন্তু তার ভক্তের রথ চালানোর দায়িত্ব নিয়েছে। কেন? ভগবদ গীতায় একটা শ্লোকে বলেছেন, অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যুপাসতি তেষাং নিত্যানি যুক্তানাং জগৎক্ষেমং বহাম মাম। যে আমার অনন্য চিন্তা করেন, আমার অনন্য ভক্তি করেন, তার সমস্ত দায়িত্ব আমি নিয়ে থাকি। শুধু কথার কথা নয় অর্জুন, এই দেখো তোমার সারথি এখন আমি, যিনি হচ্ছেন হৃদয়ের রাজ, যিনি হচ্ছেন জগতের মণি, চোখের মণি, যিনি আমাদের প্রাণের আরাধ্য, তিনি ভক্তের রথ চালানোর দায়িত্ব। অর্জুন বসেছেন উঁচু স্থানে, কৃষ্ণ বসেছেন ড্রাইভার স্থানে, নিচু জায়গায়। এর ডিটেলস বর্ণনা আছে যে কিভাবে আচরণ হয়েছিল, কিভাবে অবমাননাকর স্থান থেকে নিয়েছিলেন। তবু অর্জুন, তবু কৃষ্ণ কখনো মাইন্ড করেন, তবু কৃষ্ণ কখনো মাইন্ড করেননি। তো শঙ্খ বেজে গেছে, আর অর্জুন বলছেন কৃষ্ণকে, কি বলেছেন? এই দুই পার্টির মাঝখানে রথখানা স্থাপনা করো, নিয়ে চলো, আমি দেখতে চাই কাছাকাছি গিয়ে এরা কারা, আমার দাদার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসছে। তখন কৃষ্ণ দেখছেন আসলে এগুলো কৃষ্ণের ইঙ্গিত, বিষয়ে পরমাত্মার উপর ওনাকে বলছেন। আর কৃষ্ণ তখন রথ চালানো শুরু করছেন। ঠিক আছে, বা আগে আগে, হ্যাঁ যায়, এই জন্য শুনে পেরেছে। তো রথটা চালিয়ে দিচ্ছে, চলছে চলছে, হঠাৎ করে রথ থাকে। অর্জুন ভাবে কি হলো, চাকা ঠিক আছে কিনা? চাকা ঠিকই আছে। ওইখানে নিয়ে কৃষ্ণ বলছেন, অর্জুন প্লিজ লুক এট দ্য অপোনেন্ট পার্টি। এই বিরোধীর যারা আসছে দেখো। কোথায় দাঁড়ালেন? ঠিক যেখানে দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব দাঁড়িয়ে আছেন। কেন? যত লোক আসছে তার মধ্যে সবচেয়ে আপন জন হচ্ছে এই পঞ্চপাণ্ডবের এই 3 জন। ওইখানে গিয়ে দাঁড় করিয়েছে। কৃষ্ণ বলছেন দেখো, তার মানে যাদেরকে আপন মনে করো তাদের চরিত্র আর চিত্রটা দেখো। তার মানে এর মাধ্যমে বুঝে যাচ্ছেন কৃষ্ণ যে বাস্তবে আমি ছাড়া তোমাদের কেউ নাই। এইটা প্রত্যেকটা জীবের জন্য, প্রত্যেকটা জীবের জন্য এটা ভাবুন। ভাবতে গেলে একটু তেতোটা আসবে, তেতোটা বলে